অন্তুদের বাড়ির দুপাশে পুকুর। পানি দেখা যায় না তাতে। কচুরি পানায় পূর্ণ। এই পুকুরের জায়গাগুলো মেজো চাচা আফজাল আর ছোট চাচা আফতাবের। মেজো চাচা কুড়িগ্রাম অন্তুর দাদার আসল পৈতৃক বাড়িতে থাকেন আর ছোট চাচা চুকরির সুবাদে ঢাকা থাকেন। তাদের দুজনের জায়গা পড়ে আছে এখানে পুকুর হিসেবে। অন্তু একদৃষ্টে কিছুক্ষণ চেয়ে রইল কতক্ষণ যাবৎ। আছরের নামার আদায় করে বারান্দায় এসে বসাটা ওর অভ্যাস। প্রতিদিন এ সময় কচুরিপানার স্তূপের ওপর ডাহুক পাখিদের হাঁটাহাঁটি দেখার লোভ সামলানো দেয়। অথচ আজ তাদের দেখা মিলছে না, মনটা খারাপ হল অন্তুর। কি সুন্দর তরতর করে ঘুরে বেড়ায় ডাহুকগুলো। আগে অন্তিকোর বারান্দায় এসে ফাঁদ পাতার পরিকল্পনা আটত পাখিগুলো ধরার জন্য। মারামারি লেগে যেত অন্তুর সাথে। অন্তুর কথা প্রাণী হত্যা মহাপাপ। আর প্রাণী যদি পাখি হয় তা শিকার করা ডাবল মহাপাপ। সে কোনোদিন অন্তিককে পাখি ধরতে দেয়নি। পাখির দেখা না পেয়ে অন্তুর মনোযোগ গেল চলমান পরিস্থিতির দিকে। আজ ভাবির চাচাতো ভাইয়ের বাড়ি থেকে দেখতে আসার কথা ছিল। আসেনি, আমজাদ সাহেব নিষেধ করেছেন। দুদিন পর আসতে বলেছেন। আখির কথা মনে পড়ল। আজ দুদিন হলো খুব জানতে ইচ্ছে করে, জয় আগে ভার্সিটির মেয়েগুলোর সাথে কি করেছে। বিরক্ত হয়ে উঠল অন্তু নিজের ভাবনার ওপর। ঘুরে ফিরেই এই ঘেচালে মন চলে যায়। বাড়িতে নীরব অশান্তি চলছে। সরকারি প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন আমজাদ সাহেব। দিনকাল চলেছে কোনো মতো। কিন্তু অন্তু বড় হয়েছে, অন্তিক বড় হয়েছে, সেই অবস্থায় বাড়ি না করলে নয়। বাবা হিসেবে শিক্ষা ও সাধ্যমতো যোগ্যতা ছাড়া বিশেষ কিছু দিতে পারেননি। অন্তিক যদিও বা জিদ ও ঝামেলা করত, অন্তু সেটুকুও করেনি। কোনোদিন ছোটবেলা থেকে এত গাঢ় বুদ্ধিমতী ছিল মেয়েটা। বাপ শখ করে কষ্ট করে কিছু দিতে চাইলে বড়ে হাসিমুখে অনিচ্ছা জানিয়েছে, লাগবে না আব্বু, এই জিনিস আমার পছন্দ বা প্রয়োজন না। সেক্ষেত্রে বাপ হিসেবে আমজাদ সাহেবের কর্তব্য নয় কি সন্তানকে অন্তত একটা উপযুক্ত বাসস্থান দেয়া? শেষ পর্যন্ত এই তো বছর দুয়েক আগে ধারদেনা করে এবং কিছু গুছানো টাকা দিয়ে দোতলার কাঠামো তুললেন। একতলার ছাদ হতে হতে টাকার সংকট পড়ল। পুরনো বাড়ি ভাঙার ফলে থাকার জায়গার সংকট হল। সেই অবস্থায় বাড়ির একতলা অন্তত ঠিক করা ফরজ হয়ে দাঁড়াল। এতে আরও অনেকটা ঋণ হয়ে গেল। অন্তু জানত না আব্বু শেষ পর্যন্ত বাড়ির কাজ দ্রুত সারতে সুদসহ টাকা ধার নিয়েছেন, যার সুদাসল মিলে এখন জানের ওপর উঠেছে। অন্তুর দাদার বাড়ি কুড়িগ্রাম, তবে কোনো এক সূত্রে তিনি বেশ অনেকটা জমির মালিকানা পেয়েছিলেন এই দিনাজপুরেও। মেজ ছেলে আফজাল কুড়িগ্রাম রয়ে গেছে, ছোটটা ঢাকায় থেকে চাকরি করে। আমজাদ সাহেব চাকরির সুবাদে দিনাজপুর থাকতেন। সেই দেনার দায় থেকে মুক্ত হতে আমজাদ সাহেব কুড়িগ্রামের জায়গা বিক্রির বায়নামানার টাকা নিয়েছেন। এছাড়া আর উপায় ছিল না, পাওনাদারেরা ঘাড়ের ওপর উঠে আছে, সাথে দিন যত যাচ্ছে সুদের পরিমাণ সমান্তরাল হারে বাড়ছে। বিপত্তি বেঁধেছে মেজ চাচাকে নিয়ে। ভদ্রলোক বিশাল খামারের মালিক। তার সেই খামার আমজাদ সাহেবের জায়গার অর্ধেকটাতে চলে এসেছে। ক্রেতা লোকটা ততদিন রেজিস্ট্রিতে যাবেন না, যতদিন জমি পরিষ্কার, ঝামেলামুক্ত না হয়। এটাই স্বাভাবিক, কোনো ক্রেতাই টাকাপয়সা খরচা করে ভেজাল জমি কিনতে আসবেন না। জমি বিক্রি করতে হলে সকল ঝঞ্ঝাট মিটিয়ে বিক্রি করতে হবে। অথচ মেজ চাচা আমজাদ সাহেবকে জমি দিতে রাজি নন। তিনি বলেছেন, আমজাদ এখানে থাকে না, জমির দেখভাল করে না, তাছাড়া ও তো দিনাজপুর একটা জমি পেয়ে সেখানে বাড়ি করে বসবাস করছে।
তাহলে এখানে আবার কিসের জমি পাওনা? কোনো জমি পাবে নাও এখানে। সেদিন যখন আমজাদ সাহেব গেলেন সেখানে, সালিশ বিচার করে অবশেষে রায় এলো, খামার হবার পরেও আমজাদ সাহেবের জমির যে অর্ধেক খালি পড়ে আছে, সেটুকু তিনি পাবেন, বাকিটার আশা ছাড়তে হবে। তাতে যে অর্ধেক বাকি আছে, সেটুকু দিতে রাজি হয়েছেন আফজাল সাহেব। বাকি যেটুকুতে উনার খামার রয়েছে, সেটুকু উনি দেবেন না। এ নিয়ে বেশি ঝামেলা করলে বাকিটুকুও না দেবেন না। আমজাদ সাহেব কেবল দীর্ঘশ্বাস ফেলেছেন। তার শুধু একটা কথা মাথায় এসেছে, জোর যার, মুল্লুক তার। অন্তু সবটা শুনে আর কিছু বলতে পেরেছিল না, চুপচাপ উঠে চলে এসেছিল নিজের রুমে। প্রতিদিন পাওনাদারেরা আসছে বাড়িতে। আব্বুর শুকনো মুখটা অন্তুর কলিজা ছিদ্র করে বিঁধছে। ওই আত্মমর্যাদাসম্পন্ন মানুষটা কেমন মিয়ে যায় পাওনাদারদের সম্মুখে। অথচ মেজো চাচা যতদিন জমি পরিষ্কার না করে দেবেন, ক্রেতা জমির টাকা দেবে না, পাওনা পরিশোধ করার উপায় নেই। মেজো চাচার দাবি, আমজাদ যেহেতু এখানে থাকে না, ওর এখানকার জমিতে কোনো অধিকার নেই। তিনি নেহাত ভালো মানুষ বলে অর্ধেকটা তাও দিচ্ছেন। এসব শুনে অন্তুর রক্ত টগবগিয়েছে। নিম্ন মধ্যবিত্তদের জীবনযাত্রার মান এমনই হয় এসব বুঝিয়ে সান্ত্বনা দিয়েছে নিজেকে। গ্রিল থেকে হাত সরিয়ে আকাশের পানে তাকাল। জীবনটা এত জটিলতা আর ধ্বংসত্রাসে ভরপুর হয়ে উঠছে কেন? সে এই জীবনে এমন পাপ তো করেনি, যার প্রতিদান স্বরূপ এত কঠোরতা প্রাপ্য। বেশিক্ষণ নেই সন্ধ্যা নামবে। আম্মু চেঁচিয়ে ডাকছে। অন্তুর এই আরেক বদভ্যাস। বাড়ির লোকের বেশ জানা, অন্তু অতিরিক্ত অন্যমনস্ক। বারবার ডেকে তার হুঁশ ফেরাতে হয়। চেঁচিয়ে ডাকার ফলে অন্তুর সম্বিত এলো। ওড়নাটা ভালোভাবে মাথায় জড়িয়ে রুম থেকে বের হয়ে আম্মুর কাছে গিয়ে বলল, কি হয়েছে? রাবেয়া বেগম রোদে কুমড়ো বড়ি শুকাতে দিয়েছিলেন। তা তুলছেন বসে। অন্তু গিয়ে দাঁড়ালে বললেন, তোর বাপ ডাকতেছে, যা শুনে আয়। আব্বুর ঘরে ঢুকতেই সুরমাতর মিশ্রিত একটা সুগন্ধ এসে নাকে ঠেকল। আব্বু আছরের নামাজ শেষে জায়নামাজেই তসবিহ গুনছেন। অন্তু এগিয়ে গিয়ে মেঝেতে বসতে অগ্রসর হয়। আমজাদ সাহেব বাধা দিলেন, তুই বিছানায় বসো। আমি এই বসাতেই মাগরিব পড়ে উঠব, আজ আর মসজিদে যাব না, শরীর খারাপ। অন্তু কথা শুনল না। আব্বু নিচে বসে থাকলে সে কিভাবে পা তুলে বা ঝুলিয়ে বিছানায় বসতে পারে? আব্বুর পাশে পা গুটিয়ে মেঝেতে বসে পড়ল। আমজাদ সাহেব কিছু বললেন না। অন্তু জিজ্ঞেস করল, শরীর ভালো তোমার? আছে ভালোই। অন্তু তাকালো আব্বুর মুখের দিকে। কি শুদ্ধতম চেহারা। এক থুতনি চুপ দাড়িতে হালকা পাক ধরেছে, সেখানে মেহেদির রং উকি দিচ্ছে। গভীর চোখ, পুরু ঠোঁটের বিশালদেহী মানুষটা। ভারী, গম্ভীর কণ্ঠস্বর। এক পা গুটিয়ে বসেছেন, সেই পায়ের নখে কালো দাগ। অন্তু তাতে হাত বুলিয়ে বলল, কোথাও ব্যথা পেয়েছিলে? রক্ত জমেছে নাকি নখে? আমজাদ সাহেব বললেন, ব্যথা পাওয়ার কথা মনে পড়ছে না, তবে ওখানে একটু ব্যথা আছে। বাড়িতে কি হয়েছে? অন্তু চোখ তুলেছে হালকা হাসল, কি হবার আছে বাড়িতে? সব ঠিকঠাক। আমজাদ সাহেব গম্ভীর স্বরে বললেন, তুই আমার মা না, আমি তোর বাপ। হুঁশিয়ারি করছিস আমার সঙ্গে? অন্তু এবার হেসে ফেলল আরো খানিকটা, করতেই পারি। তুমি ওল্ড জেনারেশনের লোক,
তোমাকে ঘোল খাওয়ানো কোনো ব্যাপার নাকি আমার কাছে? আমজাদ সাহেব বললেন, বিয়েশাদী করবি না তাই বলে? অসহায় মুখে তাকালো অন্তু, তুমিও আব্বু? কাকে বিয়ে করব? ভাবির আনা ছেলেকে, নাকি আম্মার কাছে আসা ঘটকের পাত্রদের মাঝে কাউকে? তাচ্ছিল্য ফুটে উঠল অন্তুর মুখে। আমজাদ সাহেব কিছু বললেন না। অন্তু আনমনে বলল, আব্বু, সামনের দিনগুলো খুব খারাপ যাবে, তাই না? আমজাদ সাহেব চোখ মেলে তাকালেন, তোকে বলেছি কোনো কিছুকে পাত্তা দেয়া যাবে না। জীবন একটা চক্র, সোজা ভাষায় বললে বৃত্ত। কোনো এক বিন্দু থেকে একই রেখা বরাবর যতটা আগে এগোবি, রেখাতে চক্রাকারে ঘুরে সেই প্রথম বিন্দুটা ঠিক তত নিকটে আসতে থাকবে। ঠিক যেমন রাত যতটা গভীর হয়, সকাল তত নিকটে আসে। কষ্টের যত গভীরে ঢুকবি, সুখ ঠিক ততটুকু কাছে আসবে। সুখের ক্ষেত্রেও তাই। সুখের মাঝে যতটা মজে যাবার সুযোগ পাওয়া যাবে, দুঃখকে ঠিক ততটা কাছে কল্পনা করে প্রস্তুত থাকতে হবে। কিছুই চিরস্থায়ী নয়, অন্তু। অন্তু অভিভূতের মতো চেয়ে রয় আব্বুর দিকে। পঞ্চাশোর্ধ্ব মানুষটা অন্তুকে প্রতিক্ষণে মুগ্ধ করতে তৎপর। চোখের শীতল, অভিজাত চাহনি, মুখের শুদ্ধতম গাম্ভীর্যতা। মাথা নত করে দুটো স্বাভাবিক শ্বাস ফেলে বলল অন্তু, আব্বু মেজ কাকার সাথে ঝামেলায় না জড়িয়ে আম্মুর বাপের বাড়ির জমিটা বিক্রি করে পাওনাদারদের দিতে পারতে না? জানা নেই কি হবে ওখানে? কাকা ভালো মানুষ না, উনি যে কোনো রকমের বিশ্রী তামাশা করতে দুবার ভাববেন না। প্রতিদিন পাওনাদারের এই ঘোরাঘুরি আমার চোখে লাগছে খুব। আমজাদ সাহেব স্মিত হাসলেন, আমার লাগছে না? অন্তু সপ্রতিভ স্বরে বলল, আমার চেয়ে বেশি লাগছে, আর সেটাই পীড়া দিচ্ছে আমাকে। তুমি কেন সহ্য করছো এসব? আম্মুর দত্তরের জমিটা। আমজাদ সাহেব ডেকে উঠলেন, অন্তু, তোর মাকে যেদিন বিয়ে করে আমার ঘরে নিয়ে এসেছিলাম, সেদিন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম, তোর মায়ের বাকি জীবনের সমস্ত ভার আমি বইব। তার খাবার, কাপড়, থাকার জায়গা, চিকিৎসা সবের দায়িত্ব আমার না? তাহলে সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ঋণ করি, সেই ঋণ পরিশোধের দায় কার? তার বাপের বাড়ি থেকে সে কি পেয়েছে না পেয়েছে সেটা দেখার আমি কে? কতটুকু যুক্তিযুক্ত তা? যতদিন বেঁচে আছি অন্তত ততদিন তো না। এমনকি মরার পরেও তার একটা ব্যবস্থা করে যাওয়া আমার কর্তব্য। তা পারব কিনা জানা নেই। তাহলে তার ভরণপোষণে খরচা করা টাকার ঋণ তার বাপের কাছে পাওয়া জমির পয়সায় কি করে পরিশোধ করি? এমনিতেই তাকে জীবনে ভালো তো রাখতে পারিনি আমি। এমন কিছু রেখেও যেতে পারব না, যা দিয়ে আমার অবর্তমানে তার খুব চলবে। তখন ঠিক ওই জায়গা বিক্রি করেই চলতে হবে হয়তো তাকে। এটা আমার কর্তব্যে খেলাপি না? মরার পরেও কর্তব্যের হেরফের হবে, বেঁচে থাকতেও যদি তাই করি। অন্তু নির্বাক চোখে তাকিয়ে রয় আব্বুর দিকে। আমজাদ সাহেব একটু থেমে আবার বললেন, আমি তোর মায়ের কাছে এমনিতেও ঋণী, খুব ভারী ঋণের। আমার ছেলের ওপর সেই শখ আমি রাখতে পারি না, যে সে তার মা আর তোকে দেখবে। অন্তুও হাসল আব্বুর সাথে, তাচ্ছিল্যের হাসি। আব্বু ছেলের ওপর ন্যায্য ভরসা রাখাকে শখ বলছে। মানুষটা ব্যাপক অদ্ভুতাত্মসম্মানী। আমজাদ সাহেব বললেন, আগামী দিন বিচার আছে, আশা রাখা যায়, ভালো কিছুই হবে। গ্রামের মাতব্বররা আবার সালিশ ডেকেছে। জমি পেয়ে যাব, বিক্রি হয়ে যাবে। পাওনাদার আর আসবে না, তুই চিন্তা করিস না। আর কথা বাড়ায় না অন্তু, ভাবনায় ডুবে যায়।
রাবেয়ার ভাগ্য, নাকি কোনো নেকির ফল? মূর্খ সরল, সহজ নারীটা হুটহাট তার আব্বুকে কোনো কপালে পেয়ে গিয়েছিল? কি করলে এমন কাউকে এই শেষবেলায় এমন শক্তিমান ছায়ার মতো পাওয়া যায়? হুট করে অন্তর ভেতরে অদম্য এক শখ অথবা আকাঙ্ক্ষা জাগল, তার জীবনে এমন কেউ কি আসতে পারে না? ভাবি জিজ্ঞেস করে, তোমার কেমন সঙ্গী চাই? ভাবি বা আম্মা বোঝে না, তার একজন এমন কর্তব্যপ্রায়ণ পুরুষ চাই, যে একরাশ প্রশান্তি এবং এক বুক আত্মমর্যাদার চাদরে মুড়ানো, এক মুঠো নিঃস্ব সুখ হবে। সম্পদ ছাড়া তার কাছে সব থাকবে। একটু অবাক হল নিজের ভাবনায়, সম্পদ ছাড়া? উত্তর এলো, হ্যাঁ। সম্পদ ছাড়া যে পুরুষেরা কর্তব্যপ্রায়ণ, তারা স্বর্গীয়। এই তো আব্বু। সংকটেও যে এমন সব কাব্যিক কর্তব্যের বর্ণনা দেয় নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে মেয়ের কাছে। মাগরিবের আজানের ধ্বনি উঠেছে চারদিকে একযোগে। রাবেয়া ঘরে ঢুকলেন। আমজাদ সাহেব জায়নামাজের ওপর উঠে দাঁড়িয়ে হাত বেঁধেছেন। রাবেয়া এসে পাশে দাঁড়াল। অন্তু এই সুখময় সুযোগ ছাড়তে চাইল না। আব্বুর বাথরুমে অজু করতে ঢুকে পড়ল। আজ সে এই দুই অদ্ভুত সঙ্গীদের মাঝে দাঁড়িয়ে মালিকের সামনে মাথা নোয়াবে। অজু করে বেরিয়ে চোখ পড়ল দুজনের দিকে। হেসে ফেলল অন্তু আনমনেই। আম্মু আব্বুর তুলনায় বেশ খাটো। লম্বা, চওড়া, অভিজাত ৯০ দশকের নায়কদের মতো আব্বুর পাশে আম্মুকে কি বেমানান লাগছে। আবার হাসল অন্তু। উহু, এই দুজনকে বেমানান লাগতে পারে না, এরা রবের সৃষ্ট জুটিদের মাঝে একজোড়া। দুজনে পাশাপাশি দাঁড়িয়েছে রবের সম্মুখে ঝুঁকতে। কাঁধে কাঁধ মেলেনি উচ্চতায়, অথচ মনের মিল অসীম। অন্তু সব ভুলে বুক ফুলিয়ে একটা ফুরফুরে শ্বাস ফেলে আব্বুর পাশে গিয়ে দাঁড়াল। আব্বু নীরবে তার জন্য নিজের একপাশে পাশটায় জায়গা রেখে নামাজে দাঁড়িয়েছে। অপর পাশে রাবেয়া বেগম। ইলেকশন এগিয়ে আসছে। প্রতীক বের হবে দিন দুয়েকের মাঝে। গতকাল সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেছে। ব্যস্ত সময় কাটছে হামজার, জয়ের দৌড়াদৌড়ি বেড়েছে। সকাল 10টা বাজছে। বাড়ির মেয়েরা রান্না শেষ করল, অথচ পুরুষগুলো জাগেনি এখনো। শাহানা বললেন, যাও তো রিমি, দেখো তোমার শ্বশুর উঠল নাকি। রিমি দুটো নোংরা প্লেট সিঙ্কে রেখে বলল, শ্বশুরাব্বা এমনিতেও এখন উঠবে না, আম্মা। আমি উনাকে ডেকে আসি, সকাল সকাল ডাকতে বলেছিল, 10টা বেজে গেছে। রিমি বের হবার সময় তরু ঢুকল রান্নাঘরে। শাহানা তরুকে জিজ্ঞেস করলেন, জয় উঠছে। তরু মাথা নেড়ে না জানিয়ে ভাতের গামলাটা নিয়ে ডাইনিং টেবিলের দিকে গেল। রিমি রুমে ঢুকে জানালার পর্দা ঠেলে কাচ সরিয়ে দিল। হামজা উপর হয়ে শুয়েছিল। মুখ কুঁচকে নড়েচড়ে উঠল, উম্মহ। কি করছো, রিমি? পর্দা টেনে দাও। ঘুম জড়ানো পুরুষের কণ্ঠস্বর এতটা মোহনীয় হয়। তা কি জানে এরা? নিজের মনেই আওড়াল রিমি। তার চেয়ে বয়সের পার্থক্য একটু বেশিই লোকটার। অথচ রিমির লোকটাকে একটুও ভয় করে না, সংকোচ হয় না, খারাপ লাগে না। সমবয়সী প্রেমিকই যেন ওর। দাড়িগোঁফ বেড়েছে লোকটার। নিজের যত্নে গাফলতি করছে ব্যস্ততার দরুন। 3/4 প্যান্ট পরনে শুয়ে থাকা এই লোককে তার পার্টির ছেলেরা এভাবে দেখলে কি নেতা মানবে? ছোট যুবকের মতো লাগছে। বয়সের দূরত্ব বছর 8 তো হবেই রিমি হামজার। রিমি এগিয়ে গিয়ে চুলে হাত চালিয়ে ডাকল, নেতাবাবু। আপনার নির্বাচন তো ফুরিয়ে গেল। উঠুন জলদি, আমার আর মেয়রের বউ হওয়া হল না। চোখ খুলে তাকালো হামজা।
চোখের কোণে লালচে হয়ে আছে। চোখ বুজে আবার খুলল, তোরাক করে উঠে বসে হাত চেপে ধরল রিমির। তুমি খুব ক্ষমতালোভী, বউ। আমার লোভ নেই তোমার, আছে আমার নেতাগিরির লোভ। আর এর ফলে আমার হাতে তোমার গর্দান যেতে পারে যে কোনো সময়। রিমি বসল হামজার উরুর ওপর। অহংকারী ভঙ্গিতে গলা জড়িয়ে ধরল হামজার, এরপর কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, ঠিক ধরেছেন। ক্ষমতাহীন পুরুষ আমার কাছে মৃত খরগোশের সমান। বাপভাইদের দাপট করে বেড়াতে দেখে বড় হয়েছি আমি। পৌরসভার সাবেক মেয়রের ভাইয়ের মেয়ে আমি, আব্বু উপজেলা চেয়ারম্যান। তাদের এক কথায় জেলা কাঁপতে দেখেছি। বউ হয়ে এলাম যার ঘরে, তার কথায় যদি এরিয়া না কাঁপে, ভেতরটা সন্তুষ্ট হবে কি দিয়ে? যখন এসেছি আপনার হয়ে, তখন আপনি কেবল ছিলেন ছাত্রলীগের নেতাকর্মী। ধীরে ধীরে আপনার উন্নতি দেখব, সাথে আমার পদবীরও, এই আশাই তো প্রতিটা বেলা গুনছি। নয়তো সেদিন আপনিই কেন? কারণ সম্ভাবনা আছে আপনার মাঝে। আব্বুর বয়স যাচ্ছে, চাচা রিটায়ার নিয়েছে নিজে থেকেই। কার ক্ষমতায় বুক ফুলাবো আমি? আপনার, নেতাবাবু। হামজা কিছুক্ষণ চেয়ে রইল রিমির মুখে দিকে। এরপর বলল, তোমাকে সবসময় শাড়ি পরতে বলেছি না? রিমি উঠে দাঁড়িয়ে বিছানা থেকে হামজার টি শার্ট কুড়িয়ে নিল। হামজা বলল, আমার একটা পাঞ্জাবি বের করে দাও, তাড়াতাড়ি বের হতে হবে। জয় উঠেছে নাকি? জয় কোনো সময় ঘরের দরজা আটকে ঘুমায় না। রাতে তার টাল হয়ে পড়ে থাকার অভ্যাস আছে যেহেতু, ওই অবস্থায় কবির বা লিমন ওকে ধরে কোনোমতো রুমের সামনে পৌঁছে দিয়ে চলে যায়। নয়তো হামজার চোখে পড়লে খবর খারাপ আছে। তরু দরজা ঠেলে রুমে ঢুকল। রুমটা অন্ধকার হয়ে আছে। না ডেকে আগেই আলো জ্বালালে এক্ষুনি উঠে থাপ্পড় মারতে পারে একটা। প্যান্ট পরনে, আর শার্টটা পরে আছে দরজার ডানপাশে ঝুড়ির ওপর, সেখানে ঝুলছে সেটা। হাতঘড়ি এখনো হাতেই, ওয়ালেট নিশ্চয়ই পকেটে। তরু বিছানার পাশে গিয়ে ঝুঁকে বসল। আলগোছে হাতঘড়িটা খুলল, পকেট থেকে ওয়ালেট বের করল। নাকে দুর্গন্ধ এসে ঠেকেছে জয়ের মুখ থেকে। পুরো ঘরেও একটা ভ্যাপসা গন্ধ ছড়িয়েছে। উঠে দাঁড়িয়ে বোতল খুঁজল, পেল বেড সাইড টেবিলের একপাশে, বাঁকা হয়ে পড়ে আছে। দ্রুত সেটা সামলে রাখল, হামজা জানলে চেঁচাবে। বাড়িতে মদ খাওয়া নিষেধ আছে জয়ের। তবুও নিশ্চয়ই কাল রাতে বোতল হাতেই বাসায় ঢুকেছে। আস্তে আস্তে ডাকল জয়কে, জয় ভাইয়া। শুনছেন? সকাল হয়েছে, ডাকছে আপনাকে হামজা ভাই। জয় জিহ্বা কামড় দিল। তার ভাই ডাকতে ভালো লাগে না জয়কে। তবুও অভ্যাস এবং ভয় ডাকতে হয়। আবারও ডাকল কয়েকবার। জয় চোখ বুজেই উঠে বসল। তরুকে আদেশ করল, 1 কাপ কড়া করে চা বা ব্ল্যাক কফি আনো। শালার হ্যাংওভার কাটছেই না। জয় তরুকে কি চোখে দেখে, জানা নেই তরুর। সব সময় আদেশ, ধমক, ভয়ের ওপর রাখে। তবুও কেন যে ওর জয়কে এত ভালো লাগে। খালি তাকিয়ে থাকতে ইচ্ছে করে চেহারার দিকে। তার সাথে জয়ের আচরণ খুব শাসনজনিত বলা চলে, তবুও অদ্ভুত। এখানে খারাপ লাগার কিছু নেই, কেননা জয়ের আচরণই উমন খিটখিটে। তরু বেশ ছোট জয়ের। হামজার খালার মেয়ে তরু। জয় সে হিসেবে তরুর খালার ননদের ছেলে। অথচ জয়ের যে দায়িত্বশীল একটা লুকানো আচরণ প্রকাশ পায় তরুর ওপর, সেটা এড়িয়ে ভাবার ক্ষমতা নেই তরুর। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ঘুরে আসার সময় তরুর জন্য যা চোখে লাগে কিনে আনে, ডেকে হাতে দেয়।
মন খারাপ থাকলে কাছে ডাকলে ধমকে জিজ্ঞেস করে, কি হয়েছে, মুখ থুবড়ে আছিস কেন? এবার ঢাকা থেকে ফেরার পথে দুটো তাঁতের শাড়ি এনেছিল সাথে করে। একটা রিমিকে দিয়েছে, আরেকটা তরুর। তরুর ঝুমকো দুল খুব পছন্দের। সাথে দুজোড়া কালচে রঙা দুলও ছিল। জয়ের আচরণই অসভ্য, অভদ্রদের মতো। আর সেটাকে খারাপ আচরণ বলা যায় না। সবাই সভ্যশান্ত কথা বলতে জানে না। আর আজকার ছেলে, ক্ষমতা ও বাপের টাকার দাপট থাকলে পায় কে? সেই হিসেবে তরুর সাথে জয় খুব সহজ, এটা তরুর ধারণা। নয়তো যখন যে সমস্যা হোক, প্রথমে জয়ের ডাকে তরুর নাম আসে। এত ধমকাধমকির মাঝেও এই ছোট ছোট ব্যাপারগুলো ভালো লাগে তরুর। এই যে তার ছোট্ট থেকে ছোট্ট কাজটার দায়িত্ব তরুর। মাথা ব্যথা করলে মাথা টিপে দেয়া থেকে শুরু করে মাঝে মধ্যেই অসুস্থ জয়ের পাশে সারারাত জেগে সেবা করার দায়িত্বটুকুও তার। অথচ কোনোদিন ভুল করে বসেনি জয়। ভুল হবার আগেই ছিটকে সরিয়ে দিয়েছে তরুকে। অসুখের ঘোরেই কখনো কখনো রুম ছেড়ে বের হয়ে গিয়েছে নিজেকে শান্ত করতে। তরু জানে না, নিজের শারীরিক চাহিদার খাতিরে জয় তাকে কাছে টানলে সে জয়কে ঠেলতে পারত কিনা। ভাবলেই একটা শিহরণ ছড়িয়ে যায় দেহমনে। জয় ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ফোন টিপতে টিপতে তুলির রুমে ঢুকল। বালিশে হেলান দিয়ে পা টান করে বসে আছে তুলি। জয়কে দেখেও দেখল না। জয় গিয়ে বিছানা থেকে কম্বলটা ফেলে দিল মেঝেতে, যদিও না ফেলেই দিব্যি বসা যেত বিছানায়। তুলির দিকে না তাকিয়েই বলল, রাতে খেয়েছিস? তা জেনে তোর কি? এখন যা, কথা বলতে ইচ্ছে করছে না। তুলির গম্ভীর চেহারার দিকে তাকালো জয়, কাঁধ দুলিয়ে উপহাস করে হাসল, কি আশ্চর্য আশা তোর। তুই বললি আর জয় তা মেনে চলে গেল। ইচ্ছে থাকলেও যাব না, কারণ তুই যেতে বলেছিস। এখন তেরামি না করে যা তো জয়, রুম থেকে। ভালো লাগছে না। আর তো কারো স্বামীর সাথে ঝামেলা হয় না, রাইট? তোর মতো এমন ড্যাং ড্যাং করে বাপের বাড়ি এসে ছ্যাঁচড়ার মতো পড়ে থাকে না তারা। বিছানার ওপর থেকে একটা কুশন তুলে ছুঁড়ে মারল তুলি, জয়ের দিকে। দাঁত কিরমির করে বলল, আমার বাপের বাড়ি আমি এসেছি, তোর কি? তুইও তো বাপের সম্পত্তি ফেলে এসে মামার বাড়ি পড়ে আছিস ছ্যাঁচড়ার মতো। বাঁকা হাসল জয়, আমি কি তোর মতো স্বামীর সাথে কামড়াকামড়ি করে অসহায় হয়ে এসে উঠেছি? বাপের অগাধ সম্পত্তি পড়ে আছে, তারপরেও তোর বাপের এই ছোটলোক মার্কা বাড়িতে এসে পড়ে আছি। তোর বাপ মাই বা এমন পীর ভুজে রেখেছে কেন? আমি মরলে সম্পত্তি এক গালে হজম করবে বলে। জয়ের দায়সারা, দ্বিধাহীন, কটূক্তিমূলক কথাবার্তার সাথে এ বাড়ির সকলেই খুব পরিচিত। তবুও ছাপিয়ে চলার জো নেই যেন কারো এই ছেলেকে। তুলি ক্ষেপে উঠল এবার, একটা লাথি মারি তোর ঘাড়ের ওপর, তার আগে বের হ আমার রুম থেকে। মন মেজাজ ভালো নেই এমনিই। তোর রুম? এটা তোর রুম কেমনে? সেই কবেই তো তোকে রুম ছাড়া করেছে মামা। তুলি করুণ দৃষ্টিতে তাকালো জয়ের দিকে, আমার ভালো লাগছে না, জয়। জয় স্বভাবসুলভ ভঙ্গিমায় দায়সারাভাবে বলল, তো আমি কি করব? ক্ষণকাল বাদে তুলির কণ্ঠস্বর কাপল, আমার মেয়েকে কোল থেকে কেড়ে রেখে বলে, তুই যেখানে যাবি যা, মারা খা গিয়ে। আমার মেয়ে যাবে না তোর মতো খা সাথে। আমি সেই বাড়িতে কিভাবে আবার যাব, জয়? জয়ের অভিব্যক্তির পরিবর্তন হল না। এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করল, মামাকে বলেছিস? আব্বুকে কি বলবো? আরও চিন্তা করবে। সামনে ইলেকশন। এখন আমার ঝামেলা কি করে চাপাই তার ওপর?
হামজা ভাই জানে? অল্প জানে। কি চাইছিস তুই এখন? মাথা নিচু করল তুলি। আমি কি চাইব? আমার ছোট্ট মেয়েটাকে দেখি না কতদিন হল। কিভাবে আছে কিচ্ছু জানি না। কান্নায় ভেঙে পড়ল তুলি। জয় বিরক্ত হয়ে ধমক উঠল, এই থামা। প্যান প্যান না করে বল কাহিনী কি? সকাল সকাল তোর ক্যাক্যা শুনতে আসিনি, ঘুম কামাই করে। তুলি চোখ মুছে মাথা নিচু করে রইল। জয় তাকালো ওর দিকে। গোলাপি ফর্সা মুখটায় কান্নার ছাপ, টকটকে ফর্সা তুলি। যেন রংতুলির আছড়েই গোলাপি আর সাদা রঙের সংমিশ্রণে গায়ের রং দেয়া হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে কালশিটে দাগ বোঝা যাচ্ছে, দেহের রং ফর্সা হবার ফলে আরও বেশি বোঝা যাচ্ছে। ফর্সা মুখের ওপর চোখের নিচের কালি খুব চোখে বিঁধছে। জয়ের ভালো লাগল না তুলির এই চেহারা দেখতে। সংক্ষেপে আবার জিজ্ঞেস করল, কি হয়েছে? কিছুক্ষণ সময় নিল তুলি। এরপর নাক টানল একবার। এই স্বাধীনচেতা, অমানুষ ছেলেটা তার দুঃখ শুনে সমবেদনা জানাবে না, না সান্ত্বনা দেবে, নরম সুরে আদুরে কণ্ঠে বোঝাবে না। তবুও যেন সকল কথা, সকল দুঃখ শোনার দাবিদার সে। এটাই বোধহয় এই নোংরা মানসিকতার ছেলেটার বিশেষ বৈশিষ্ট্য। একদম অন্যরকম, একটু আকর্ষণীয়। জয় আর জিজ্ঞেস করছে না। বাসি পেটে ঘরের মধ্যে সিগারেট জ্বালিয়ে মন ভরে টানছে, আর হাঁটু দোলাচ্ছে। তুলি বলল, আমি নাকি বেশ্যা? রাতবিরাতে রঙ্গ করতে চলে যাই, একটাই হয় না আমার, নানান কথা। তুই ভাই, তোর কাছে এত বলতে পারবো না। জয় চোখটা বুজল। আবার তাকিয়ে মাথা ঝাড়া দিল। তুলির কান্নার তোরে বারবার নাক টানা কানে এসে লাগছে। হাতের ব্রাশটা ঘুরাতে ঘুরাতে বলল, সীমান্তর নম্বরটা দে। তুলি থমকাল, না। দরকার নেই। আমি কথা বলে নেব, তুই শান্ত হ। মিটিয়ে নেব আমি। আচ্ছা আর কাঁদছি না। জয়। জয় তাকালো তুলির দিকে। এখন ঠাটিয়ে দুটো চড় মারতে দ্বিধাবোধ করবে না জয়। সেই সভ্যতা বা আদব নেই ওর মাঝে। হোক বড় বা ছোট, হাত উঠে যায় খুব সহজে। তুলি নম্বর বলল। সাথে সাথে ফোনে তুলল নম্বরটা জয়। উঠে দাঁড়িয়ে বলল, খেতে আয়। আমার এখন খিদে পায়নি। পরে খেয়ে নেব, তুই খেয়ে বের হ। জয় বের হয়ে যেতে যেতে বলল, দ্বিতীয়বার আর কেউ ডাকতে আসবে না, আর না আমি রিপিট করব। ব্রাশ করে এসে যেন টেবিলে পাই তোকে। তুলি দীর্ঘশ্বাস ফেলল একটা। উঠে বাথরুমের দিকে গেল হাতমুখ ধুতে। রাতে কিছু খাওয়া হয়নি, শরীরটাও ভালো লাগছে না। হামজা আর জয় বাড়ি থেকে বের হল দুপুর 12টার দিকে। কবির গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মোড়ের ওপর। এই পথটুকু হেঁটে যেতে হবে। রাস্তার হাঁটার সময় এক মহিলা এগিয়ে এলো ওদের দিকে। দুজনে সালাম দিয়ে জিজ্ঞেস করল, কেমন আছেন চাচি? চাচি বললেন, ভালা আছি বাপ। তোমার আব্বাই যে কইছিল একখান বিধবা ভাতার কার্ড কইরা দিব। সগলে পাইছে, আমি খালি পাই নাই। জয়ের দিকে তাকালো হামজা। জয় রোদচশমাটা খুলে বলল, আপনি কাল সকালে আসবেন আমাদের বাড়িতে। ওগুলো আমার কাছে দিয়েছে হামজা ভাই, আমি দিয়েছি সকলকে, কয়েকজনেরটা রয়ে গেছে, ওর মধ্যে আপনারটাও আছে নিশ্চয়ই। মহিলা সন্তুষ্ট মনে চলে গেলেন। এগোতে এগোতে ছোট দুটো ছেলে সালাম হাত কপালে ঠেকিয়ে সালাম ঠুকল দুজনকে।
এলাকার ফার্মেসির দোকানদার হামজাকে ডেকে বলল, এই রাস্তায় তো আর হাঁটা যায় না, বাজান। একটু বৃষ্টি হইলেই কাদাপানি প্যাকপ্যাক করে। রাস্তার কাজ কবে ধরবা, হামজা? হামজা হাসল, এই তো কাকা। নির্বাচনের ঝামেলাটা মিটলে আর কষ্ট করতে হবে না আপনাদের। রাস্তার কাজ এই রাস্তা দিয়েই শুরু করব, ইনশাআল্লাহ। এলাকার মানুষ আগে আমার। আর এমনিতেও শীত নামানোর বৃষ্টি, এসব শীত এসে গেছে অলরেডি। এখন আর বৃষ্টি বা কাদা হবে না কয়েক মাস। গাড়িতে উঠে বসল দুজন। হামজা সামনের সিটে উঠতে গেলে জয় এসে হানা দিল, তুমি পেছনে যাও, আমি এখানে বসব। হামজা বিরক্ত হয়ে বলল, আমাকে বিরক্ত করতে জন্মেছিস তুই এই জনমটা? তুই বড় হবি না এই জীবনে? জয় ঠোঁট বাঁকিয়ে ঘাড় কাত করল, চান্স নাই ব্রো। কথা না বলে পেছনে যাও তো। রোদে গা পুড়তেছে আমার। গাড়ি চলছে মেইন রোড ঘেঁষে। হামজা জিজ্ঞেস করল, সেদিন তোদের গাড়ির কি হয়েছিল শুনলাম। জয় গম্ভীর হল, কার জানি চুলকানি উঠছে মনে হয় আমায় নিয়ে। একটু মলম লাগানো দরকার, তবে তার আগে হারামির বাচ্চাটার ঘা খুঁজে পাওয়া দরকার। হামজা গাড়ির কাচ টেনে দিয়ে বলল, বাবাকে আবার ডেকেছিল থানায়। এরপর থানায় ডাকা হলে তুই সঙ্গে যাবি? মাথা ঝাঁকাল জয়, অসম্ভব। ওই পুলিশ শালাদের এক একটা মশার কয়েল টাইপ প্রশ্নে আমার মাথা 550 ডিগ্রি সেন্টিগ্রেড গরম হয়। হাঙ্গামা হবে আমি গেলে। হামজা মুখ শক্ত করল, এই জন্যই তো থাবড়ানো উচিত তোরে। বলি, সবসময় ঠান্ডা মাথা নিয়ে চলবি, রাজনীতি একটা কৌশলগত চক্র। সেখানে তোর এই ওভারটেম্পার মাথার জন্য জীবনে তোর উন্নতি হবে না, সাথে আমি তো রোজ ডুবছি। নাক শিউরালো জয়, পেছনে ফিরে তাকালো, আমার থেমে গিয়ে দাঁত খিঁচল, আমার সামনে আমার বদনাম করতেছ তুমি? হামজা চট করে হেসে ফেলল, আমি তোর পেছনে। কবির হাসল হামজার কথায়। সিটে মাথা ঠেকাল জয়, চোখ বুজে জিজ্ঞেস করল, গন্তব্য কোথায়? মেয়র সাহেবের বাড়ি যাচ্ছি। তুই তো কোনো কাজের না, অথচ তারপরেই। জয় দেহটা এলিয়ে দিল সিটে। মারির দাঁতের আগায় জিহ্বা ঘুরিয়ে হেসে মাথা ফেরালো পেছনে, ছেলে বড় হয়েছে, ভাই। রাত হলেই ক্ষুধা লেগে যায় শরীরে। তোমরা একটা ব্যবস্থা করছো না। কবির জিহ্বা কামড়াল, লজ্জা শরম কোনো হকারের কাছে বেচে বাদাম খাইছ, ভাই? তোমার কি ব্যবস্থা করবে, হামজা ভাই? 12 থালায় খাওয়া লোককে একটা বিয়ে দিলে পোষাবে? বিয়ে করবি তুমি? ঘাড় নাড়ল জয়, উহু। লাইফটাকে এখনো চেস করার আছে। এত সকালে বলি হবার নয়। হামজা সিগারেট ধরাল। দিয়াশলাইয়ের কাঠি নেভাতে নেভাতে বলল, তুই আসলেই মেয়েবাজি শুরু করেছিস, জয়? আমার বিশ্বাস হয় না। খপ করে হামজার ঠোঁটের ভাঁজ থেকে সিগারেটটা ক্যারে নিজের ঠোঁটের গুজে অস্পষ্ট স্বরে বলল, গুজব, সব আমার ঢং। হামজা জয়ের মাথার ওপর একটা গাঁটটা মারল, ফাইজলামি করবি না আমার সাথে। তরুর ব্যাপারে ভেবেছিস কখনো? হুট করে গাড়ির কাচ তুলে এসি অন করে দিল জয়। হামজা তৎক্ষণাৎ একটা থাবড়া মারল জয়ের কাঁধে, মারার আরও বহু প্ল্যান আছে, এভাবে মারলে পাপ বেশি হবে তোর। কেশে উঠল হালকা। জয় বলল, তাই বলে তরুর দিকে নজর গেল তোমার? তুই আগে জানালার কাচ নামা, হারামি। শ্বাস আটকে মরে যাব, ধোয়া জমে গেছে ভেতরে, ঠান্ডাও লাগছে। সিটে মাথা এলিয়ে দিল জয়, মরলে লাভ সবচেয়ে বেশি আমার, এবার মেয়র পদ আমার, কনফার্ম।
তোমার পাশের জানালা খোলো, বাল। কবিরকে বলল, এসি অফ কর। হঠাৎই কবির ব্রেক কষল। জয় নেমে দাঁড়িয়ে জ্যাকেটের পকেটে হাত গুজল। হামজা নেমে শাল চাদরটা গায়ে পেঁচিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়াল। সৈয়দ মুস্তাকিন মহান দাঁড়িয়ে আছে পকেটে হাত গুজে। কার্গো প্যান্টের ওপর মেইবি হালকা রঙা টি শার্ট। অগ্রহায়ণের শীত শীত আবহাওয়ায় তার ওপর প্রকাণ্ড শাল চাদর জড়ানো। তিনটে পুরুষের দাঁড়ানো এবং পোশাকের ভঙ্গিমা হাবভাব বলছে তিনজন কোনো প্রতিযোগিতায় নেমেছে, হতে পারে সেটা দেহভঙ্গিমা অথবা ক্ষমতা, হতে পারে পোশাক বৈচিত্র্য অথবা শত্রুতা। শীত ভালোই পড়ে গেল, হবু মেয়র সাহেব। কি বলেন? মুস্তাকিনের স্বঘোষিত কথায় হামজা হাসল। মেয়র সম্বোধন করে কি অপমান করতে চাইছেন, নাকি আগাম শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন, আসলেই বুঝতে চাপ পাচ্ছি। মুস্তাকিন হাসল, হাসিমুখে যখন বলেছি, শুভেচ্ছা বার্তাই ধরে নিন। রাস্তায় রাস্তায় পোস্টার সাটার কাজ শুরু হয়ে গেছে। শুভকামনা আপনার জন্য। হাত মেলাল দুজনে। হামজা হাতটা ছাড়িয়ে বুকে রাখল হাসিমুখে। এরপর জয়কে কাঁধ আগলে নিজের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড় করিয়ে বলল, জয়কে আমার সাথেই নিয়ে ঘুরছি, অফিসার। জয় আমার হবেই, ইনশাআল্লাহ। আমার এই পুচকো যদ্দিন আমার আছে, আমি আছি। এরপর তিনজনেই একটু সিরিয়াস হল। মুস্তাকিন বিনা কাজে শুভেচ্ছা জানাতে তো আর মাঝপথে বয়ে আসেনি। মুস্তাকিন শুরু করল, হামজা সাহেব, দেখুন। লোকের মুখে যা রটে, তাই নাকি ঘটে। যদিও এসব কথার কথা, তবুও লোকের এত জোরালো সন্দেহ কেন আপনাদের ওপর? এ ব্যাপারে আগেও কথা হয়েছে, তবুও বারবার আসলে বিষয়টা এসে এখানেই ঠেকে যাচ্ছে। হামজা সোজা হয়ে দাঁড়াল, দেখুন অফিসার, আপনি কতটা ঠিক বলছেন বা একটু বাড়িয়ে জানি না। লোকের কতটা সন্দেহ আমাদের ওপর, তা আসলে মেপে দেখার সময় পাইনি ইলেকশনের ঝামেলায়। তবে ততটাও হবে না জানি, যতটা বোঝাতে চেষ্টা করছেন আপনি। লোক টুকটাক ভালোই বাসে আমাকে। রাজনৈতিক দলে যেহেতু আছি, প্রতিদ্বন্দ্বীহীন নই। মৃলত যে জমিজমা সংক্রান্ত ব্যাপার ওই পরিবারে ঘটেছিল, তার বিচার আমি আর জয় করেছিলাম। সর্বশেষে সময় দিয়েছিলাম কিছুদিন। মানুষ জমি সমস্যায় পড়ে বিক্রি করতেই পারে, ওরা আবার তা ফেরত নিতে চেয়েছিল, কিন্তু সময় পার হয়ে গেছিল, তবুও আমি আরও কিছুদিন সময় দিয়েছিলাম। এর মানে এটা কিভাবে হয় যে একটা ছোট্ট 15 বছর বয়সী মেয়ে, যে হয়তো আমার বোনের সমান, তাকে এমন নৃশংসভাবে মাথা নাড়ল হামজা, যুক্তিতে মেলে আসলে? মুস্তাকিন নিজেও মাথা দোলাল, সে বুঝেছে এমনভাবে। হামজা আবার বলল, কিন্তু এখন একটা বড় কাজে হাত লাগিয়েছি, লোকের চোখে এমনিই পড়ে গেছি। যেমন বিপক্ষ দলগুলোর চোখে, তেমন সাধারণ মানুষ একটা ছুতো পেলে ছাড়ছে না। বোঝেন তো, রাজনৈতিক নেতাদের সাধারণ মানুষ কোনোকালেই ভালো চোখে দেখেনি। কারণ তাদের চাহিদা অপূর্ণ রয়ে যায় বহু। মুস্তাকিন রোদ চশমাটা চোখে আটল। দারুণ সুদর্শন একজন পুরুষের খেতাব পাওয়ার মতো সবই আছে তার মাঝে। যদিও তিনজনেই নিজস্ব বিশেষত্বে বিশেষায়িত। শীতের দুপুর হলেও রোদের ঝাঁজটা এসে চোখে হানা দিচ্ছে। হামজা যে কথার মাথপ্যাচে দারুণ দক্ষ, এবং সুবিন্যস্ত কথার কৌশল, তা এড়িয়ে যাবার মতো নয়। আর হবেই না বা কেন? এমনি এমনি নয়, এত কম সময়ে এত জনপ্রিয়তা এবং পরিচিতি নিয়ে রাজনীতি দাপিয়ে বেড়াচ্ছে। মুস্তাকিন প্রশ্ন করল, আপনি বিপক্ষ দল বলতে কি বোঝাতে চাচ্ছেন, সেই বিষয়টা ক্লিয়ার করুন। এখানে আপনাদের এভাবে বেশিক্ষণ ধরে রাখা ঠিক হবে না,
সাথে আমার নিজেরই গা জ্বলছে। দ্রুত কথা সেরে নিই। হামজা বলল, আমার চাচা শ্বশুর, মানে সাবেক মেয়র সাহেব। এবার তাকে হারিয়েই আমাকে জিততে হবে। সে কোনোকালেই আমাকে ভালো চোখে দেখেনি, দেখছে না। মুস্তাকিন প্রশ্ন করল, তা কিসের ভিত্তিতে বলছেন? হামজা হাসল, সেদিন জয়কে ডেকেছিলেন তিনি নিজেই। এরপর হঠাৎই জয়ের গাড়ির সামনে বিপজ্জনকভাবে একটা বোঝাই ট্রাক চলে এসে মেরে দিতে দিতে বাঁচিয়ে চলে গেছে। এটাকে কিভাবে ব্যাখ্যা করব? এসব আমাদের সাথে হতেই থাকে, তবে এটা কাকতালীয় ছিল না, অফিসার। আপনাদের গন্তব্য এখন কোথায়? মেয়র সাহেবের সাথেই দেখা করতে যাচ্ছি। মুস্তাকিন হাসল, সেদিনের ঘটতে যাওয়া অ্যাক্সিডেন্টের দায় মেয়র সাহেবকে দিয়েছেন নাকি? সেই হিসেব চুকাতে যাচ্ছেন? হামজা হেসে ফেলল নিঃশব্দে। তার তলোয়ারের মতো রাজকীয় অভিজাত গোফের সরু প্রান্ত পাক খেয়ে গেল হাসির দমকে। মুস্তাকিন আবার বলল, আচ্ছা, পড়ে একবার কার্যালয়ে আসুন। এখানে এই রোদে গা পুড়িয়ে কথা জমছে না। অনেক তথ্যের প্রয়োজন। মানছি এখন ব্যস্ত আপনারা, তবে তবুও একটু আসুন সময় করে। চলি। হাত মিলিয়ে গাড়িতে ওঠার সময় জয়কে বলল মুস্তাকিন, গিয়ে আবার মেয়র সাহেবকে খুনটুন করে আসবেন না যেন। জয় নিজস্ব ভঙ্গিমায় ঠোঁট একপেশে হাসি হাসল, আমাদের আগে আপনিই দেখছি শিওর, সেদিনের কাজটা মেয়র করেছে। মুস্তাকিন আর কিছু বলল না। চলে গেল বিপরীত দিকে গাড়ি ভাগিয়ে। খাড়া দুপুর। বাংলায় অগ্রহায়ণ মাস পড়ে গেছে। ঠান্ডা গরমের কাটাকাটি চলছে। জয় গাড়ি থেকে নামল পড়ে, হামজা বেরিয়ে গেছে ফোন কানে ধরে। সামনে দোতলা বাড়ি। কবির জয়কে জিজ্ঞেস করল, আমি কি যাব ভেতরে? জয় ঘাড় ঘুরিয়ে তাকাল, আমার বিয়ের বরযাত্রী হয়ে এসেছ, শালা। আমার সাথে গিয়ে আস্ত মুরগির প্লেটের সামনে বসবি তাড়াহুড়ো করে? হামজা ফোনে কথা সেরে এসে দাঁড়াল। জয় খাকক খাক করে উঠল, তোমার ফোন না ঘণ্টা? বালডা সারাদিন খালি বাজতেই থাকে। কালো। জয় তা উপেক্ষা করে ভেতরের দিকে এগিয়ে যায়। এ বাড়িতে আলাদা বৈঠকখানা নেই, তা জানে দুজনেই। জয়ের চাচা শ্বশুরের বাড়ি ছাড়াও মেয়রের বাড়িতে দুই ঘাঘুর যাতায়াত আগে পড়েই আছে। বসার রুমে বসেই রাজনৈতিক আলোচনা সারেন মেয়র কামরুজ্জামান ঝন্টু। এখন আর ওনার সাথে ওনার সহকারী নেই। ওরা এসেছেই ভর দুপুরে, অসময়ে। এই বাড়ির বাজার করার লোকটা এসে ভেতরে নিয়ে গিয়ে ওদের বসার ঘরের সোফায় বসাল। লোকটা বোধহয় হিন্দু। ওদের বলল, বসুন আপনারা, বাবু আসতেছে। জয় আস্তে করে মুখ বিকৃত করল, যা পারে না তা মারাতে হবে কেন? ভদ্র ভাষা ব্যবহার করছে দেখো। হামজা শক্ত মুখে তাকিয়ে বলল, তোর খাপোছাড়া মুখে লাগাম দে, জয়। নয়তো একটা থাপ্পড় মারব, দুটো দাঁত পড়ে যাবে সামনের পার্টি থেকে। জয় ক্রূর হাসল, ব্যাপার না। তবে তাতে তোমার হাজারখানেক ভোট কমবে এবার। হামজা ডান্দি কল্প ঝুঁকল, নিচু স্বরে বলল, তুই একাই 1000 ভোট মারবি? জয় চুইংগাম চিবোতে চিবোতে বলল, আমার বাচ্চারা মারবে। এখন আবার জিজ্ঞেস করো না, এত ছোট বয়সে এতগুলা কেমনে জন্মাইছি। আসলে সবই ক্যাপাসিটির ব্যাপার। হামজা সরু চোখে তাকাল, বড় ভাই আমি তোর। জয় অবাক হল, আহ, জানতামই না। আগে বলেননি কেন, ভাইজান? আপনি আমার ভাই, অথচ পরিচয়ই ছিল না।
এই সুখ আমি সইব কেমনে? ঝন্টু সাহেব নিচে নামলেন। এ বাড়ির সিঁড়ি একপেশে ধরনের, একদম কিনারে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে উঠে গেছে। তার বসার রুমে দুটো লম্বা চওড়া যুবক বসে আছে। পরনে দুটোরই সাদা পাঞ্জাবি, হাতের কালো ঘড়ি দেখা যাচ্ছে এ পাশ থেকে, চুলের কাটিং অভিজাত। গম্ভীর নেতাগিরির ভঙ্গিমায় বসে আছে দুজন। একই চলন যেন কপি হয়েছে দুটোর মাঝে। তবে একটার মুখ গম্ভীর, অপরটার মুখে গাম্ভীর্যের সাথে মিশে আছে শয়তানি এক ছিদ্রক হাসি। অচঞ্চল চোখের চাহনি হামজার। জয়কে যারা চেনে তারা সকলেই জানে, জয়ের দৃষ্টি খুব চঞ্চল। কখনো কোথাও এক বিন্দুতে আটকে থাকে না এক স্থানে। পাখির মতো তাকিতুকি চলতে থাকে চাহনিতে। তিনি এসে সোফায় বসার পর হামজা সালাম দিল, চাচা শ্বশুর মানুষ। জয় তাও দিল না, তাকালো না। সে ফোনে খুব ব্যস্ত। এরকম অশিষ্টতা এরা করতে পারে, না করলেই বরং অস্বাভাবিক। মেয়র সাহেব জিজ্ঞেস করলেন, কি খাবে তোমরা? জয় ফোন থেকে চোখ না তুলে বলল, চা পানি খাওয়ার হলে দুপুরে আসতাম না, মেয়র কাকা। দুপুরের ভোজে কি কি আছে সেটা বলুন। মেয়র সাহেব হাসলেন, খারাপ নেই, পছন্দ হবে তোমাদের। খেলে তো ভালোই, এরকম আন্তরিকভাবে খেতে কয়জন চায়? জয় বলল, আলোচনার ক্লাইম্যাক্স ভালো হলে খেয়েই যাব। এখন চাকফি মার্কা সস্তা খাবার রাখুন। মেয়র বললেন, শুরু করো। কোনোরকম শিরোনাম ছাড়াই শুরু করল জয়, আপনি বসে যান। আমাদের পরিবার থেকে কেউ মেয়র পদপ্রার্থী হয়ে নির্বাচন করছে এবার, জানেন তো? মেয়র হেসে ফেললেন, কেন, ভয় পাচ্ছ নাকি? যে আমি বিরোধী দলে থাকলে তোমাদের পরিবারে ভোট পড়বে না। হামজা মাথা নিচু করে বসে শুনছিল আলাপ। এবার মাথা তুলে হাসল, ভয়? ভয় নয়। আমার ছেলেরা আপনার সাথে হাঙ্গামা করবে, কাকা। আমি সুষ্ঠু নির্বাচন চাইছি, তাই আপনি বসে গেলে ঝামেলা থেকে বেঁচে গেলেন। প্রফিট আপনার, অ্যাডভাইস আমার। মেয়র বললেন, রাজনীতিতে এতগুলো বছর কাটিয়েছি, হাঙ্গামার সাথে পরিচিত না হয়েই? বেশিদিন বরং ঝামেলা না হলেই খুব মিস করি ঝয়ঝামেলাকে। তো এভাবে কি সব প্রার্থীকে হাঙ্গামা থেকে রক্ষা করতে বাড়ি বাড়ি গিয়ে অনুরোধ করে আসবে? তোমার মতো এমন শুভাকাঙ্ক্ষী বিরোধী কয়জনের কপালে জুটেছে রাজনৈতিক জীবনে? অনুরোধ করছি? হাসল হামজা, কাকা। আমি শুধু ছাত্রলীগ করে যে জনতা আর ফেম জুটিয়েছি, আপনি 5 বছর মেয়র থেকে কেন, আরও 10 বছর সময় নিলেও তার একাংশ নিজের করতে পারবেন না। উপহাসের সুরে বললেন মেয়র, আচ্ছা। ক্ষমতাধারী হয়ে গেছ তাহলে। তো সেই হিসেবে এখন তুমি ক্ষমতার জোরে প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন করতে চাও? তাহলে সেই জিতকে জেতা বলা চলবে নাকি? আমি শুধু আপনাকে বসতে বলছি। তুমি বললে আমি বসে গেলাম। ভয় পেয়েছি খুব তোমাকে, জামাই আব্বা। নাটকীয়তার সুরে বললেন মেয়র। স্বাভাবিক স্বরে জবাব দিল হামজা, কিন্তু আমি তো আপনাকে ভয় পেয়ে বসতে বলিনি। ভালোভাবে বুঝে শুনে বসে পড়ুন। বুঝলে আপনি আপনা থেকেই বসে যাবেন অবশ্য। কি বুঝব আমি? কত কিছুই তো রয়ে গেছে বোঝার। মেয়র সাহেব শান্ত স্বরে বললেন, এমন কি বোঝার রয়েছে, যার জন্য নির্দিষ্ট করে শুধু আমাকেই বসে যেতে হবে? এবং সেটা তোমার বলাতে। আমাকে ফুটবল আর নিজেকে বেশি পাওয়ারফুল ভেবো না। ঝড় কিন্তু আগে পাওয়ার হাউজকেই ড্যামেজ করে, বাপ। হাসলেন মেয়র সাহেব কথাটা বলে। হামজা হাসিমুখে বলল,
আপনি বসে না গেলে বিশাল তামাশা খাড়া হবে কাকা, যেটা এমনিতেও আপনার নির্বাচন ডাউন করবে। মেয়র সাহেব প্রত্যুত্তর করলেন, তামাশা আমরা না করতে শিখেই রাজনীতিতে ২৮ বছর কাটাইনি, এটা ভুলে যাচ্ছ কেন, পাগল ছেলে? তুমি তো সেদিনের ছেলে। যা হোক, বলো কেন বসতে হবে আমাকে? আমি চাইছি, তাই। এটুকুই যথেষ্ট। আপনি আমার প্রতিপক্ষ বলে বলছি, এমনটা ভাবাটা কেমন উদ্ভট হয়ে যাবে না? নির্বাচন কেমন হওয়া চাই জানেন? হাজার কয়েক প্রার্থীর ভিড়ে আমি জিতে বসে থাকব, এমন। ইনফেক্ট, আমি আপনাকে আর নির্বাচন করতে দেব না, ব্যাস। এজন্য আপনি বসে যাবেন। এর চেয়ে বড় কারণ দরকার নেই আর। স্বাভাবিকভাবে জানতে চাইলেন মেয়র সাহেব, না চাওয়ার কারণ? হামজা চুপচাপ কিছুক্ষণ মেঝের দিকে চেয়ে থেকে ঠোঁট কামড়াল। এরপর বলল, এই যেমন সেদিন আপনি জয়কে ডাকলেন কথা বলার জন্য। এরপর নিজেই আবার বোঝাই করা ট্রাক পাঠালেন জয়ের গাড়ি পিষতে। এতে উদ্দেশ্যটা কি? আপনি ডেকে আপনি কেন জয়কে মারবেন? এই প্রশ্ন উঠবে মার্ডারের পেছনে। আপনি সন্দেহের তালিকা থেকে মুক্ত হবেন, জয় টপকে যাবে। হাজার বছর পুরনো টেকনিক। এজন্য আমি বলি, রাজনীতি তরুণ জনতাদের জন্য। বয়স বাড়ার সাথে সাথে মানুষের এসব মারপ্যাচের জগৎ থেকে অবসর নেওয়া উচিত। এরকম মূর্খ খেলায় মজতে আমি লজ্জা পেয়েছি, জানেন। আমার প্রতিপক্ষ এত কাঁচা হলে কি করে চলবে? মেয়র সাহেব শুধু চেয়ে রইলেন হামজার দিকে সুচাল চোখে। হামজা জিজ্ঞেস করল, কেন মারতে চেয়েছেন জয়কে? মেয়র সাহেব চাপা স্বরে বললেন, জয় নিঃসন্দেহে ছাত্রনেতা হিসেবে খুব দায়িত্বশীল ভাইস প্রেসিডেন্ট। অথচ তলে তলে কুকীর্তির অভাব রাখে না সে। তা তো আর অজানা না আমার। তবুও কোনোদিন তোমার গিট্টু খুলতে যায়নি সোসাইটিতে, বাচ্চা মানুষ তুমি। দাপট করে বেড়াচ্ছ, বেড়াও। একাই ঝরে যাবে দিন গেলে। কিন্তু এবার জয় কি করল? একটা মেয়েকে খেয়েদেয়ে ভোগে পাঠিয়ে দিয়েছে। তা করেছে, তাতেও দোষ দিচ্ছি না, পুরুষ মানুষ করতেই পারে। কিন্তু আমার ডাক পড়ল দুদিন পিবিআই ডিপার্টমেন্টে। বাড়িতে তল্লাশি চলল উল্টে পাল্টে। এ পর্যায়ে মেয়র সাহেব বিক্ষুব্ধ হয়ে উঠলেন, আমার রেপুটেশন খেতে উঠে পড়ে লেগেছ দুই ভাই। আমি তোমাদের জান হজম না করে ছেড়ে দিই কি করে? এখন আবার এসেছ হুমকি দিয়ে লাঠি ক্যাড়ে নিতে। বাচ্চাদের খেলাঘরের মতো বিবেচনাবোধ তোমার। তোমার নিজেকে কাঁচা খেলোয়াড় মনে হয় না, হামজা? আজও ঝন্টু সাহেবের যে চিন্তাধারা এবং শীতল দাপুটে আচরণ, তাতে হামজা খুব মজা পায় বরাবরই এই লোকের বিরুদ্ধে পলিটিক্যাল ট্রিক্স চালিয়ে। মনের মতো বিরোধী মনে হয় এনাকে। হামজা চুপ করে থাকল কিছুক্ষণ। পরে বলল, জয় এসব করেছে, তা কোনো ভিত্তিতে বলছেন আপনি? মেয়র পান খাওয়া লালচে দাঁত বের করে ক্যাটক্যাটে হেসে উঠলেন, আবার ভিত্তি খুঁজছে, ছেলে। দেখো কাণ্ড। হামজা জানালো, জয় এসব করেনি। তা না হয় প্রশাসন জানে, তুমি তো জানি জয় করেছে। হামজা জোর দিয়ে বলল, এবার প্রশাসন যা জানে, আপনার আমারও তাই জানার। কারণ সত্যিটা তাই। দুনিয়ার সব অপরাধ তো আর জয় একা করতে পারে না। ওরও তো একটা ক্লান্তি আছে অপরাধ করে। কালুও করতে পারে কাজটা। রাজনের লোকেরা করতে পারে। দিনাজপুরে যে একটা শীর্ষসন্ত্রাস ত্রাসের সাম্রাজ্য গড়ে তাতে বাদশাহী করছে, তা ভুলে যাচ্ছেন আপনি, কাকা। মেয়র সাহেব চেয়ে রইলেন কিছুক্ষণ হামজার দিকে। শান্ত শীতল,
ধূর্ত নেতাকর্মী হামজা। কোনো কিছুতে বিচলিত হবার প্রবণতা দেখা যায় না তার চেহারায়। মেয়র সাহেব বললেন, রাজন নাও করতে পারে, তুমিও করতে পারো। ব্যাটা ছেলে মানুষ বলে কথা। তুমি ভিত্তি খুঁজছিলে না, ভিত্তি দেই তোমাকে। ধরো, যে ঘটনাটা ঘটেছে মেয়েটার সাথে, তা তোমরা করেছ কোনো কারণে, আর এখন তার দায় আমার ওপর চাপিয়ে আমাকে বদনাম করে ডাউন করতে চাইছ। দুটো নিশানা, একটা তীর। হতে পারে নাকি এরকম? আমাকে বসিয়ে মেয়র হবে পাটোয়ারি পরিবারের কেউ? এটাই তো বলতে এসেছ। যখন দেখলে নির্বাচন খুব কাছে এসে গেছে, প্রতীক বের হয়ে গেছে, আমাকে জেলে পুরা হলো না, তীর লাগলো না আমার গায়ে, তোমরা 3 বাপবেটাই জন্মের ফাঁসা ফেসে গেছ, আর বাড়ি চলে এসেছে বাড়ির ছেলে দুটো। কথা শেষ করে সোফায় গা এলিয়ে বসলেন ঝন্টু সাহেব। হামজা ডানে বায় ঘাড় ঘুরিয়ে গম্ভীর স্বরে বলল, বেশি বুঝছেন আপনি, কাকা। জয় কিছুই করেনি, আর না এরকম সস্তা কাজ করার কোনো প্রয়োজন আছে আমার। আপনি নিজেও জানেন, আমি যা কামিয়েছে এই লাইনে, এবার চাইলে সংসদ নির্বাচন করলে সংসদের একটা সিট আমার ঘাড়ে পড়ে যেত নির্ভেজালভাবে। তবে এত তাড়াতাড়ি লাফ দিয়ে কলা খাওয়ার নয় আমার। মোরোভার, এবার নির্বাচন করছেন না আপনি, সোজা কথা। ধরে নিন এটা আপনার পাওনা শাস্তি অথবা আমার জোর, হতে পারে সেই জোরের জেরে শুধুই আমার ইচ্ছে। আপনার শাস্তি এই যে, প্রতীক বের হবার পরে আপনি নিজে গিয়ে নির্বাচন অফিসে নিজের নামটা কেটে আসবেন লাল কালিতে। ভোট কেন্দ্রে আপনার নাম এবং প্রতীকের কোনোরকম ব্যালট পেপার থাকবে না। আপনি যা করেছেন তা তো ভারী পড়বেই আপনার ওপর। নিশ্চিন্ত ভঙ্গিতে হেসে জবাব দিলেন মেয়র, ও তুমি চিন্তা করো না, বাপ। আমি ভার বয়ে নেব। জয় এতক্ষণে হেসে ফেলল, একটু বেশিই ভার, কাকা। আপনার শক্তিতে নাও কুলাতে পারে। এই বয়সে ঘাড় বেঁকে গেলে মুশকিল, মেরুদণ্ডের হাড় ভেঙে গুঁড়ো হবার চান্সও আছে। মেয়র সাহেব শুধালেন, তাই নাকি? জয় ফোনটা হাতের মধ্যেই ঘুরাতে ঘুরাতে বলল, আপনার ইটবালুর বিশাল ব্যবসা আছে না? কার নামে যেন চলে? আপনার বউ ফুককু চাচির নামে, নাকি মেয়ে? ঝিরি এন্টারপ্রাইজ। ঝিরি কার নাম, কাকা? মেয়র সাহেব ভ্রু কুচকালেন। জয় ফোনের স্ক্রিনটা ঘুরিয়ে ধরল। সেখানে দেখা যাচ্ছে লণ্ডভণ্ড অবস্থায় সন্ধ্যার আকাশের নিচে গাড়ির ফ্রন্ট গ্লাস ভেদ করে খুব কাঁপাকাঁপির সাথে তোলা এক ভিডিও। কয়েক সেকেন্ড পর তার এঙ্গেল চলে গেল। গাড়ির ভেতর থেকে জানালা দিয়ে হাত বাড়িয়ে পেছনে দিকের দৃশ্যকে শ্যুট করা কোনো ভিডিও ফুটেজ, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ট্রাকটা এতক্ষণে এই গাড়ির সামনে ছিল, তা গাড়িটাকে পাশ কাটিয়ে এখন পেছনে চলে গেছে। ট্রাকের পেছনে বেশ বড় করে রং দিয়ে লেখা ঝিরি এন্টারপ্রাইজ। ভিডিওটা তৈরি হয়ে গেছিল জয়ের ফোনের ব্যাক ক্যামেরাতে, সেদিন যখন সে কবিরের ভেটকানো ছবি তুলতে ক্যামেরা অন করেছিল। ঝন্টু সাহেবের মুখভঙ্গিমা দেখে বোঝা গেল না তিনি কি করবেন। খুব খাঁটি রাজনীতিবিদ, বহু বছরের চলাচল এই পথে তার। দুজনে বেরিয়ে এলো বাড়ি থেকে। পাশেরটাই হামজার শ্বশুর বাড়ি। জয় খোঁচা মারল, যাও শ্বশুর বাড়ি, মধুর হাড়ি ভেঙে পেট ফুলিয়ে এসো। মানে আমি আবার গেলে প্রেগনেন্ট হয়ে পেট ফুলবে, তা বলছি না। গিলবে, গিলে পেট ফুলাবে। তোমাদেরই তো দিন, আমরা বাল সিঙ্গেল মানুষ। না আছে বউ, না শ্বশুর বাড়ি। হামজা কনুই দিয়ে গলা আঁকড়ে ধরল জয়ের। রাস্তার মাঝেই দুজনের কুস্তি বেঁধে গেল এক চোট। কবির একটু দূরে দাঁড়িয়ে খালি হাসে। জয় একসময় নিজেকে ছাড়িয়ে হাঁপায়,
তোমার ওই পাণ্ডবের মতো হাত দিয়ে আমার গলা চাপলে রুহু ব্যথায় না হোক, বিরক্তিতেই বেরিয়ে আসবে। এই গায়ে ডিওমিও কিছু মারো না? ছে, কি গন্ধ! ভাবি কাছে আসে তো। হামজা আবার তেড়ে গেল রাস্তার ওপরেই। জয় ঝেড়ে দৌড়, সাথে গালাগাল দিচ্ছে। একটু দূরে গিয়ে ঝুঁকে দাঁড়িয়ে হাঁটুতে হাত রেখে দম ফেলে বলল, তুমি থানায় না, কোথায় যাবে যাও, আমাকে এখন আর পাবে না। কবির চলে আয়, আমরা আজ পিকনিক করব। রাতে ব্যাডমিন্টন ম্যাচ আছে আমার। হামজা খিঁচতে খিঁচতে গিয়ে গাড়িতে উঠল। উলামবারে, বেওরা কোথাকার! বখাটেপনা ছাড়, কাজকামে হাত লাগা। রাজার ভাণ্ডার বসে খেলে গুড়িয়ে যায়। জয় খেকিয়ে উঠল, যাও তো। আলগা জ্ঞান দিতে আসবে না। কানে ব্যথা হয় আমার। এম ড্যাশ। সকাল 7টার বাস। বাসস্ট্যান্ডে পৌঁছাতে 7টা বাজল অন্তুদের। মিনিট কয়েকের মাঝে বাস ছাড়বে। আমজাদ সাহেব বাসে উঠে রাবেয়া এবং অন্তুর সিট খুঁজে ওদের বসিয়ে দিয়ে পাশের দোকান থেকে একটা পানির বোতল কিনতে নামলেন। পানির বোতল তুলতে ভুলে গেছেন রাবেয়া। অন্তু আর রাবেয়া পাশাপাশি সিটে বসেছেন। আমজাদ সাহেবের সিটটা আলাদা। কিন্তু দেখা গেল সেখানে এক সিটে একটি মহিলার জায়গা। অন্তু উঠে দাঁড়াল, আব্বু, তুমি আম্মার পাশে বসো। আমি ওই আন্টির কাছে বসছি। আমজাদ সাহেব একটু ভাবলেন, পড়ে গিয়ে বসলেন রাবেয়ার পাশে। অন্তুকে বললেন, অসুবিধা হলে ডাকতে। অন্তিক আমজাদ সাহেবের ছেলে আইনতভাবে, তবে বহু আগেই খারিজ হয়ে গিয়েছে বোধহয় মন থেকে। যেদিন বিয়ে করে আনল, আমজাদ সাহেবের সম্মান মাঠে মাঠে হয়েছিল। অন্তিক বললে আমজাদ সাহেব ঘটা করে বউ বানিয়ে আনতেন মার্জিয়াকে। কিন্তু অন্তিক জানত, মার্জিয়ার পারিবারিক পরিবেশ খুব নিচু এবং নোংরা। সে বাবাকে বলার সাহস পায়নি, নিজেই বিয়ে করে নিয়ে চলে এসেছিল। তবুও সবাই মেনে নিয়েছিল, কেউ অন্তিককে কোনো কটূক্তি করেনি, ঝামেলা বাঁধেনি এ নিয়ে। পাড়ার লোকে ইচ্ছেমতো মাস্টারমশাইয়ের নামে খিস্তি ঝেড়েছে। আমজাদ সাহেব তথাপি ছেলেকে কিছু বলেননি। অথচ মার্জিয়ার স্বভাব এবং আচরণ দিনকে দিন মাস্টারমশাইয়ের বাড়িটাকে বস্তিঘরে পরিণত করেছে। অবাক করা বিষয় হল, অন্তিক তাতে কোনো প্রতিবাদ করে না কোনোকালে। বিয়ের আগের হাস্যোজ্জ্বল অন্তিক এক লহমায় বদলে কাপুরুষ বনে গেল কবে জানি। দূরত্ব বেড়েছে তার বোনের সাথে, বাবার সাথে। রাবেয়া মা, তিনি মানিয়ে চলতে চেষ্টা করেন। তবে অন্তুর রুচিতে বাধে, আমজাদ সাহেব মনের দুঃখে কথা বলতে যান না। আজও রাবেয়া বেগম ডেকেছিলেন অন্তিককে সালিসে বাবার পাশে গিয়ে দাঁড়ানোর জন্য। অন্তিক বলল, মার্জিয়াকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। অন্তু টেনে হিচড়ে নিয়ে চলে এসেছে রাবেয়াকে। ঘেন্নায় এক বুক পাথর হয়ে এসেছে অন্তিকের কথায়। জোয়ান চাচাতো ভাইয়েরা এসে নিজেদের বাপের পাশে দাঁড়াবে, আমজাদ সাহেবের সেই কপাল নেই। ছেলে বলছে, বউকে ডাক্তারের কাছে নিতে হবে। বাপ যাচ্ছে জমি জমার সালিসে। কি থেকে কি হবে জানা নেই। অন্তুর একটা বড় ভাই আছে, এ কথা স্বীকার করতেও বাধে তার আজকাল। অন্তুকে নিতে চাইছিলেন না আমজাদ সাহেব। মেয়ে মানুষ সালিসে গিয়ে অত লোকের মাঝে দাঁড়াবে, লোকে ভালো চোখে দেখবে না ব্যাপারটা। অন্তু দৃঢ় গলায় বলেছে, আব্বু, আমি কোনোদিন যেন তোমার দুর্বলতা না হয়ে উঠি। আর তার কারণ যদি শুধু হয় আমি মেয়ে, তবে আমার মেয়ে হওয়ার প্রতি আজ ধিক্কার। আমি যাব তোমার সঙ্গে। আর কিছু না হোক, তোমার সন্তান হিসেবে তোমার পাশে গিয়ে তোমার অবলম্বন হিসেবে দাঁড়ানো আমার কর্তব্য। আর তোমার কাছে আমি এমন চিন্তাধারা আশা করি না সমাজ কি বলবে।
সমাজকে এড়িয়ে পায়ে পিষে আগে পা বাড়াতে তোমার কাছেই শিখেছি। তুমিই বলো, সমাজের মুখ আছে বলবে, খারাপও বলবে, ভালো খুব কমই বলবে। এই সমাজকে তোয়াক্কা করা মূর্খতা এবং আত্মনির্ভরশীলতাহীন কাজ। এই সমাজ প্রতিবাদী চেতনাধারীদের নিকট চিরদিন পদদলিত। সমাজের বিরুদ্ধে গিয়ে যারা কিছু করে মরেছে, তারাই কেবল অমর হয়ে রয়ে গেছে যুগে যুগে। আমজাদ সাহেব স্নেহভরে তাকালেন মেয়ের দিকে। বাসের সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে আছে। নেকাবের আড়ালে মুখটা দেখা যাচ্ছে না, অথচ চোখ দুটো বুজে থাকার পরেও হালকা কুঁচকে আছে। তিনি গম্ভীর স্বভাবে মানুষ, সামনে ভালোবাসা দেখাতে অক্ষম, তাই হয়তো অন্তু কোনোদিন বুঝতে পারবে না বাবার কলিজার এক টুকরো মাংসপিণ্ডের নাম অন্তু। আজ মার্জিয়ার চাচার বাড়ির লোক অন্তুকে দেখতে আসার কথা ছিল। আমজাদ সাহেব মানা করে দিয়েছেন। মার্জিয়া গড়গড় করতে করতে রুমে ঢুকে গেছে, আর কথা বলেনি। কুড়িগ্রাম পৌঁছাতে প্রায় বেলা খাড়া হল। গ্রামের রাস্তাঘাট পেরিয়ে হেঁটে আসার সময় অন্তুর খুব ছোটবেলার কথা মনে পড়ছিল। আব্বুর হাত ধরে অন্তিক আর সে আসত দাদুর বাড়িতে। রাস্তায় হাঁটতে হাঁটতে আব্বুকে পাশ কাটিয়ে ওর চুলের ঝুঁটিতে টান মেরে আবার অপর পাশে হাঁটা শুরু করত। অন্তু চিৎকার করলে অন্তিক আব্বুকে বলত, এই প্যাপুকে কোথা থেকে তুলে এনেছ আব্বু? খালি সারাদিন ম্যা করে। কিছু হয়েছে ওর? কোনো সমস্যাই নেই, তবুও ক্যা ক্যা করে উঠছে। যেখান থেকে এনেছিলে সেখানেই ফেলে দিয়ে আসবে। আমার এসব প্যাপু লাগবে না। শুধু শুধু ভাগ বসাতে এসেছে। অন্তু আরও জোরে চেঁচাতে থাকলে অন্তিক হেসে লুটোলুটি খেত রাস্তার মাঝে। বুকটা বিষিয়ে ওঠে অন্তুর। সেসব দিন ফুরিয়েছে, কিন্তু ফুরনোটা কি খুব জরুরি ছিল? সম্পর্কে যখন এত মায়া, তবে সেই সম্পর্কের সমীকরণের মান ধ্রুব নয় কেন? জীবনের মোড়ে মোড়ে বদলে কেন যায়? আজ অন্তু একা একপাশে আব্বুর কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছে, অপর পাশে অন্তিকের থাকার কথা ছিল। নেই। সেই রাস্তা আছে, আব্বু আছে, অন্তু আছে, অন্তিক কেন বদলেছে? কবে বদলেছে? যেদিন আব্বু দুটো থাপ্পড় মেরেছিল মার্জিয়াকে ওভাবে ভাগিয়ে নিয়ে আসায়, সেদিন বদলেছে। অন্তু বলেছিল, ভাই, তুই মার্জিয়ার চেয়ে উন্নত মানসিকতার মেয়ে ডিভার্জ করিস। এই কথায় বদলেছে? বুকে জমা প্রেম ভালোবাসায় টান লেগেছিল নিশ্চয়ই। কিন্তু কতদিনের ভালোবাসা? বছর দুয়েক, আচ্ছা 3 বছর? অন্তুর সাথে না সম্পর্ক 20 বছরের। আব্বুর সাথে তারও বেশি। সম্পর্ক এবং ভালোবাসায় বোধহয় সময় কোনো প্রভাব রাখে না। ভালোবাসা একদিনেও প্রগাঢ় হয়, 1000 বছরেরটার চেয়েও। সেটাই হবে হয়তো। তবেই তো অন্তিক মুখ ফিরিয়ে নিয়েছে পরিবার থেকে। সে সব বোঝে, মুখ খোলে না। অন্তু বোঝে না, অন্তিক এত বদলে কেন গেল? হুট করেই বলা চলে। রাতারাতি কোটিপতি হবার মতো করে বদলে গেছে ছেলেটা। অন্তু অবাক হল। সে তো এত আবেগী নয়, কেউ তাকে ত্যাগ করার সুযোগ পায়, তার বহু আগে সে নিজেকে ততটা গুটিয়ে নিতে পারে, যতটাই সামনের মানুষটা ত্যাগের আকাঙ্ক্ষা ভুলে বসবে। আজ কেন ভাইয়ের জন্য মন কেমন করছে, সেই ভাই, যে অমানুষ, বিবেচনাবোধহীন পশু হয়ে উঠেছে। অন্তুর মেজ ফুপুর বাড়ি দাদা বাড়ির পাশে। এই ফুপুকে দাদাভাই নাকি বেশি ভালোবাসতেন। এজন্য নিজের ভাতিজার সঙ্গে বিয়ে দিয়ে কাছেই রেখেছিলেন। তার বাড়িতেই দুপুরে খাবার খেল 3 জন। বোনকে ডাকলেন আমজাদ সাহেব, মাজেদা। তোর কি মনে হয়, ওই জায়গা আমার প্রাপ্য না?
এটা আসলেই কোনো যুক্তি যে আমি এখানে থাকি না বলে জায়গা পাব না? জায়গা পরিষ্কার না হলে ক্রেতা জায়গা কিনবে না, ঋণে ভরে আছি। লোকজন দুবেলা বাড়ি বয়ে আসছে। মেজ ভাই এত মূর্খ আর স্বার্থপর হল কবে? মাজেদা দুঃখ প্রকাশ করলেন, ছিল নাই বা কবে? আমি আর কি কইতাম, ভাই। আমার মেয়েডারে খোঁজার সাথে বিয়ে দিচ্ছে, পুকুরটায় মাছ চাষ করে খায়, আমার কোনো অধিকার নাই সেইখানে। আমি নিজে মরতেছি এই দুঃখে, তোরে আর কি কই? মেজ ভাইয়ের ধর্মইমান নাই। অন্তু শুনল, কিছু বলল না। তার মাথায় আব্বুর শুকনো, অস্থির মুখখানা চক্রাকারে আবর্তন করছে। সালিশ বসল আছরের নামাজের পর। সেখানে আফজাল সাহেব পুঁথি তুলে আনলেন সেই মোঘল আমলের। কবে আমজাদ এখান থেকে চলে গিয়েছিল, আর আসেনি, তার জমি চাষবাস করে সে ঠিকঠাক রেখেছে, দিনাজপুরে জমি পেয়েছে, সেখানে থাকছে, আবার এখানে ভাগ নিতে আসবে কেন? অন্তু বেশিক্ষণ চুপ থাকতে পারল না এসব যুক্তিহীন কথা শুনে। আমজাদ সাহেব চুপ করানোর চেষ্টা করলেন মেয়েকে। অন্তু রুখে দাঁড়াল। মাতব্বর মশাইকে বলল, চাচা যান, আমার দুটো কথা আছে। এখন এটা বলবেন না, আমি ছোট মানুষ, মেয়ে মানুষ। বড় এবং পুরুষ যখন সস্তা আলাপ জুড়েছে এখানে, তখন ছোট এবং মেয়েলোককে তো দাঁড়াতেই হবে সঠিক কথা বলতে। তাই নয় কি? এরপর আর কেউ অবশ্য কিছু বললেন না। অথচ বিরূপ দৃষ্টি আটকে রইল কিছু কিছু ভাইরাস টাইপের মানুষগুলোর। অন্তু চাচাকে বলল, আপনি খুব যুক্তিসঙ্গত কথা বলেছেন, কাকা। আব্বু এখানে থাকে না, সুতরাং এখানকার জায়গা তার প্রাপ্য নয়। সেই সূত্রানুসারে আপনি দিনাজপুর থাকেন না। ওখানে আপনার যে পুকুর হিসেবে জায়গা পড়ে আছে, ওটা আপনার পাওনা নয়। উত্তম বিচার। এক কাজ করুন, আগামীকাল কোর্টে চলুন, আপনার ওই জায়গা আব্বুর নামে, এবং আব্বুর এই জায়গা আপনার নামে রেজিস্টার করার দুটো দলিলে দুজন সই করবেন। এবং তা স্বয়ং আমি তত্ত্বাবধায়ক হিসেবে করাব। কোনো গরমিল হবে না, আমাকে বিশ্বাস করতে পারেন। তো ওই কথাই রইল, কাকা। কাল করতে আসুন। আর সকলে একদম থ মেরে গেল। ক্ষেপে উঠে দাঁড়ালেন আফজাল সাহেব, চোরায়া দাঁত ফালায়া দিমু, বেয়াদ্দপ মেয়েলোক। তোর মতন কুলাঙ্গার মাইয়া জন্ম দিয়া আবার এই পাড়ায় জমি নিতে আইছে তোর বাপ। একঘরে করত এই সমাজ তো মতো মাইয়ারে এই পাড়ায়। অন্তু হেসে ফেলল, জি জি। কেন নয়? এই পাড়ার এই সুবিচারের ভয়েই তো এই পাড়ায় আসি না জীবনে। অতি উত্তম বিচার হয় এই এলাকাতে। আর এমন সুসমাজে আমার মতো মেয়ে থাকলে প্রতিক্ষণে রক্ত ফুটবে, তামাশা হবে। এজন্যই দূরে আছি, লেখাপড়া করছি, ভালোই চলছে। তো আজ আব্বুর বাপের ওয়ারিশ সূত্রে পাওনা জায়গা বিনা নোটিশে আপনার হয়ে গেছে। এত চমৎকার বিচার যে এলাকায় হয়, সে এলাকার পা রাখার যোগ্যতা আমার নেই। সেই যোগ্যতা অর্জন করতে অনেক নিচে নামতে হবে, কাকা। অত নিচে আমি নামতে পারব না। এই বিচার দেখতে আসব এই পাড়ায়, সাহস আছে নাকি আমার? অন্তর তাচ্ছিল্যের অপমান বোধ হয় এবার মাতব্বরের গায়েসহ সকলের গায়ে ছিটে লাগল। সকলই চোখ ফেরে তাকিয়ে আছে। অন্তর মুখে নেকাবের আড়ালে শুধু গাঢ় চোখ দুটো স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে, সেই চোখে প্রতিবাদ, সেই চোখের তারায় তারায় সাম্যবাদ। সকলের বলার মতো কথা খুব বাজেভাবে ফুরিয়ে গেল। শেষমেশ তবুও আফজাল সাহেব অনেক রকমের বাহানা করলেন, এটা ওটা তুলে নিজের কীর্তন গাইতে লাগলেন। কিন্তু কাটিয়ে দিল অন্তু। এক পর্যায়ে এক বুড়ো মাতব্বর গোষ্ঠীর লোক আমজাদ সাহেবকে বললেন,
ও আমজাদ মাইয়ারে উকিল বানাইলেও তো পারো গো। মাইয়া তো সুন্দর, ভালা কথা কইতে পারে দেখতেছি। মাইয়াডারে পড়াইও, বহুদূর যাইব হে। আমজাদ সাহেব হাসলেন, দোয়া করবেন চাচা। সেই আশাই আছে। সেই সবধি অন্তর যুক্তির সামনে, এবং যেহেতু আমজাদ সাহেবের ন্যায্য ওয়ারিস সূত্রে বাপের সম্পত্তি প্রাপ্য জায়গা, কিছু করার নেই এখানে জালভাবে। টাকা খেয়েই এসেছেন মাতব্বর আফজাল সাহেবের। কিন্তু জনগণের সম্মুখে নিখিল বিচার না করে উপায় রইল না। সেই সবধি মুখে মুখে একটা ফয়সালা এলো, আফজাল সাহেবের গোয়ালের যে অংশ আমজাদ সাহেবের জায়গায় চড়ে গিয়েছে, সেটুকু ভেঙে জায়গা বের করে দিতে হবে। এবং যেহেতু গোয়াল ইটপাথরে গড়াও নয় ওই অংশ, সুতরাং যথাসম্ভব জলদি ভেঙে ঝামেলা মিটিয়ে দিতে হবে, যাতে আমজাদ সাহেব দ্রুত বিক্রি অথবা যা খুশি করতে পারেন। অন্তু কিন্তু এতে সন্তুষ্ট হতে পারল না। কারণ মুখের এই কথা ঘুরে যেতে চোখের পলকও ঠিকমতো ফেলতে হবে না। কোনো ডকুমেন্ট স্ট্যাম্প পেপার ছাড়া এই কথাগুলো কত আনা সুষ্ঠুভাবে মানবে তার কাক, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়ে গেল। এই নিয়ে এখানে এসে আবার বিবাদে জড়ানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই। আমজাদ সাহেবকে বলল অন্তু ভাবনাটা। তিনি নিজেও সহমত পোষণ করলেন। তবে ভুল এক কথায় তারাই করেছেন। যেহেতু এসেছেন চূড়ান্ত একটা ফয়সালা করতে, একটা 100 টাকার স্ট্যাম্প পেপার তুলে আনার কথা ভুলে যাওয়া উচিত হয়নি। সন্ধ্যা মাথায় নিয়ে বাসে উঠল তিনজনে। দিনাজপুর পৌঁছাতে জ্যামট্যাম পেরিয়ে রাত 10টা, বড়জোর 11টা বাজবে। চলবে।